প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চীন সফরে গেছেন। ইনি অলরেডি সেখানে পৌঁছেছেন। হাইনান প্রভিন্সে, আমি যদি ভুল না করে থাকি, সেখানে বোয়াও নামে একটা জায়গাতে, ওই শহরের নামে বোয়াও ফোরাম ফর এশিয়া এরকম একটা সংগঠনের সম্মেলনে তিনি বক্তৃতা করবেন। অ্যাপারেন্টলি সেটার জন্য তিনি সেখানে গেছেন এবং খুব অল্প করে যদি বলি 25টা এশিয়ান দেশ, তার সাথে অস্ট্রেলিয়া মিলে এই ফোরামটা তৈরি হচ্ছে, যেখানে গ্লোবাল বিভিন্ন এবং এশিয়ার সাথে খুবই গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল, ক্লাইমেট এবং সিকিউরিটি ইস্যুতে আলাপ আলোচনা হয়। বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ মানুষজন সেখানে যান। তো এটা আসলে মূল ইস্যু না। মূল ইস্যু আমরা আসলে যেটা নিয়ে আলোচনা করছি, এবং এটা সবচেয়ে বড় সিগনিফিক্যান্স, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হতে যাচ্ছে, দ্বিপাক্ষিক বৈঠক। এটাই অনেক বেশি আলোচনার জায়গা আমাদের দেশে হচ্ছে, এবং আমাদের দেশে হওয়া মানেই আমাদের কোনো ব্যাপারে, মানে আমাদের এই সরকারের যে কোনো গতিবিধির ব্যাপারে দুর্দান্ত নজর থাকে ভারতের। সো এই সফর শুধুমাত্র ডক্টর ইউনূস এবং শি জিনপিং না, এখানে আরেক ব্যক্তিকে আমরা মানে ইনভিজিবল হয়েও তিনি আছেন গুরুত্বের সাথে, তিনি হচ্ছেন জনাব নরেন্দ্র মোদী। তারা খুব মন দিয়ে খেয়াল করছেন এখানে কি হচ্ছে না হচ্ছে। ইনফ্যাক্ট তাদের মিডিয়াতে এর মধ্যে এটা নিয়ে নানান আলাপ আলোচনা চলেছে, আমরাও কথাবার্তা বলছি। আমরা এই সফরটাকে এবং বিশেষ করে এই দ্বিপাক্ষিক বৈঠকটাকে কিভাবে দেখব, মানে ভারতের জায়গা থেকে সবচেয়ে ভালো হতো, তারা সবচেয়ে খুশি হতো ডক্টর ইউনূস যদি শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে না বসতেন। যদি এর মধ্যে আমাদের সরকারের দিক থেকে প্রেস সেক্রেটারি ভারতের পত্রিকা দ্য হিন্দুকে কনফার্ম করেছেন যে ডক্টর ইউনূস প্রথম ভারতেই যেতে চেয়েছিলেন গত ডিসেম্বরে, এই সফরের আলাপ আলোচনা শুরুরও আগে, কয়েক সপ্তাহ আগেই, কিন্তু ভারত সেটা ডিনাই করেছে। কিন্তু ভারত যেটা চায় শেখ হাসিনার মতো হবে, না হলেও 80%, 50% শেখ হাসিনা হবে, 50% কৃতদাস হবে। ভারত চাইছে না, কিন্তু বাংলাদেশও সুবোধ বালকের মতো চায়নার সাথে বা পাকিস্তানের সাথে কোনো রকম কোনো যোগাযোগ করবে না, চুপ করে বসে থাকবে। কিন্তু এটা ডিফারেন্ট বাংলাদেশ। এটা ডক্টর ইউনূস বলে না, ভবিষ্যতের যে কোনো সরকার, আমি প্রায় বলছি এটা, যে সম্পর্কের যে বেঞ্চমার্ক তৈরি হয়েছে এই সরকারের সময়ে, আমরা সবচেয়ে বড় প্রাপ্তি বা প্রধান প্রাপ্তি যদি মনে করি, আমি এটাকেই মনে করি এই সরকারের দিক থেকে, সেই বেঞ্চমার্ক ভেঙে খুব বেশি নিচে আসা কোনো দলের, জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকারের জন্য সহজ হবে না। এই দেশে তার রাজনীতি ধ্বংস হয়ে যাবে। যাই হোক, ভারত খুশি হতো, কিন্তু না, আমরা রাইটলি এই সিদ্ধান্তটা নিয়েছি। অনেক কিছু হয়ে যাবে তা না, এর মধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ক্লিয়ারলি জানিয়েছেন কোনো চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে না, কিছু এমওইউ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা স্মারক বাংলায় বলি আমরা, স্বাক্ষরিত হতে পারে। এমওইউও খুব তুচ্ছভাবে দেখার কিছু নেই, যদি আমাদের সামনে আসে যে কোন কোন ইস্যু নিয়ে কথা হচ্ছে, কোন কোন বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। আমরা এখনও জানি না, ওনাদের বৈঠকের পর যে বিস্তারিত তথ্য আমরা পাবো সেটার ভিত্তিতে আমরা আসলে সেটাকে ইভ্যালুয়েট করব। কিন্তু কী হলে পজিটিভ হবে, কিন্তু আসলে একটা পজিটিভ ব্যাপার ঘটেই গেছে, সেটা নিয়ে শেষে কথা বলবো, এটা অলরেডি ঘটে গেছে। কিন্তু কী হলে আমরা মনে করি আমাদের দিক থেকে খুব বড় অ্যাচিভমেন্ট হবে বলে মনে করি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা চায়নায় গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি একটা আলাপ করে এসেছিলেন, তখনই আমি এটা নিয়ে কথা বলেছি। সেটা হচ্ছে বাংলাদেশকে চীন যেসব ঋণ দিয়েছে, বাংলাদেশে চীনের দেওয়া অনেক ঋণ অপ্রয়োজনীয় এবং অনেক ঋণ অত্যন্ত এক্সপেন্সিভ, সেগুলো শোধ করার যে টেনিওর সেটা কম, সুদ অনেক উঁচু, এরকম ব্যাপার আছে। কিন্তু পৃথিবীতে ইতিহাস আছে, এই সাম্প্রতিক অতীতে মালয়েশিয়াতে এটা হয়েছে। মাহাথির মোহাম্মদ এই লেটেস্ট বার ক্ষমতায় আসার পর চীনের অনেক ঋণ রিনেগোশিয়েট করেছেন, সেখানে চীন তার ঋণের সুদের হার কমিয়েছে, এমনকি পরিশোধের সময়সীমা বাড়িয়েছে। সো আমরা আমাদের দিক থেকে এক্সিস্টিং অর্থনৈতিক সংকটের মধ্যে যদি এমন কোনো সুবিধার ঘোষণা পাই, এটা সরকার একটা বড় সাফল্য হিসাবে আমরা বিবেচনা করব। নট অনলি দ্যাট, চীন থেকে আমরা ইম্পোর্ট করে, বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীনের কাছ থেকে, দ্বিতীয় ভারত 13-14 বিলিয়ন ডলারের মতো, চীন 22-25 বিলিয়ন ডলারের মতো। ইটস এ হিউজ অ্যামাউন্ট। এসব ক্ষেত্রে যদি কিছুটা ডেফার্ড পেমেন্ট তারা পারমিট করে, যে আমরা পণ্য আনছি কিন্তু পরিশোধের সময়সীমার জন্য কিছুটা সময় লাগবে, সেটা সাকসেসফুল হতে পারে। বিনিয়োগ, এফডিআই যদি আনা যায়, চীনের সরকার টু সরকার যেসব ঋণ আছে সেগুলোর বাইরে যদি চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করেন, ডক্টর ইউনূস তার ভাষণে জাতির উদ্দেশ্যে দুদিন আগে যে ভাষণ দিয়েছেন, সেখানে চীনের একটা সোলার পাওয়ার কোম্পানি, যেটা পৃথিবীরই সবচেয়ে বড়, তারা বাংলাদেশে বিনিয়োগ করবে, এই ধরনের কথা বলেছেন। সো এরকম আরও কিছু বিনিয়োগ যদি আনা যায়, সেটা একটা বড় সাফল্য হিসেবে দেখব।
কিন্তু এমওইউর মধ্যে একটা বিষয় আলোচনার জায়গা আছে, সেটা একটু দেখতে হবে এবং আমাদের কিছু ব্যাপারে সতর্কতারও প্রয়োজন আছে, সেটা নিয়েও কথা বলতে চাই। কিন্তু যে কথা বলছিলাম, একটা সাফল্য অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে চীনের সাথে চীনের প্রেসিডেন্টের সাথে এই বৈঠকটা। চীনের প্রেসিডেন্ট কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল মানুষ বেশ কিছুদিন থেকে, নানান র্যাঙ্কিংয়ে তাকে বলা হয়। এর মানে এই না চীন সবচেয়ে পাওয়ারফুল দেশ, কিন্তু যেটা হয় শি জিনপিংয়ের হাতে আসলে চীনের সব ক্ষমতা কার্যত তার হাতে। মানে আমেরিকান প্রেসিডেন্টের হাতে এত ক্ষমতা থাকে না ব্যক্তিগতভাবে। আমেরিকা সবচেয়ে পাওয়ারফুল দেশ হলেও এখন পর্যন্ত নানান বিবেচনায়, কিন্তু প্রেসিডেন্টের হাতে অত ক্ষমতা নেই। তার হাত পা নানানভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে বেঁধে ফেলা হয়েছে। তো শি জিনপিং পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ, তার সাথে যখন আমাদের প্রধান উপদেষ্টা বসছেন এবং প্রেক্ষাপটটা হচ্ছে ভারত বাংলাদেশের ওপরে, বাংলাদেশের এই সরকারের ওপরে তীব্র চাপ তৈরি করার চেষ্টা করছে, তাকে সেই অর্থে এখনো স্বীকৃতিই দেয়নি। মানে স্বীকৃতি দিয়েছে এইভাবে যে তারা শেখ হাসিনাকে আর প্রধানমন্ত্রী বলছেন না, আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর তাকে কনগ্র্যাচুলেট করেছেন। সো এই সরকারকে এক ধরনের মেনে নিয়েছে তারা, কিন্তু মন থেকে স্বীকৃতি বলতে যা বোঝায়। এমনকি 26শে মার্চকে সামনে রেখে প্রধান উপদেষ্টার কাছে বার্তা পাঠিয়েছেন, এগুলো করেছেন। সো তারা স্বীকৃতি দিয়েছেন, মেনে নিয়েছেন, কিন্তু আসলে বাংলাদেশের সরকারকে হোল হার্টেডলি মেনে নেওয়া এবং তার সাথে কাজ করা, সেটা থেকে ভারত এখনও বেশ খানিকটা দূরে। এই প্রেক্ষাপটেই চায়না সাথে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠক হচ্ছে শি জিনপিংয়ের সাথে। আমরা খেয়াল করব শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাবার পর থেকে চীন চেষ্টা করছে, সরকার এবং সরকারের বাইরের শেখ হাসিনা বিরোধী যত শক্তি আছে, বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক কমিটি, তখনও নাগরিক পার্টি হয়নি, তাদের বিভিন্ন নেতৃবৃন্দকে তারা বিভিন্ন দফায়, বিভিন্ন কিস্তিতে তাদের দেশে নিয়ে গেছেন, তাদের সাথে ইন্টারাক্ট করেছেন। তাদের রাষ্ট্রদূত, বিএনপি নেতা, জামায়াত নেতা, সরকার, সবার সাথে খুবই উষ্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। চীন বাস্তবতা মেনে নিয়ে এখন শেখ হাসিনা বিরোধী শক্তিগুলোর সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করছে, যদিও শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার পেছনে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এটা আমাদের ভুলে গেলে চলবে না। তো ফলে এইখানে যখন চীন এই জায়গায় চলে যাচ্ছে, এটা ভারতের জন্য চাপ তৈরি করছে। বাংলাদেশ চীনের পক্ষে চলে গেল কিনা, ভারতের মিডিয়াতে এই আলাপগুলোই খুব হচ্ছে, কতটা যায়, কি যায়। এর মধ্যে বিশেষ করে কিছু স্ট্র্যাটেজিক প্রশ্ন, সিকিউরিটির প্রশ্ন, অ্যাপারেন্টলি মনে হয় এগুলো সেরকম না, কিন্তু এর সাথে এগুলো জড়িত আছে। আমি তিস্তা প্রজেক্টের কথা বলছি। ধরলাম এমওইউর খুব শক্ত আইনি ভিত্তি নেই, কারণ এটা অ্যাগ্রিমেন্ট না, কিন্তু যদি একটা এমওইউ হয় যে তিস্তা প্রজেক্টে বাংলাদেশ আবার চীনকে কাজ করতে দিতে চাইছে, বা মোংলা পোর্ট চীন পরিচালনা করতে চেয়েছে, আমি যদ্দূর নিউজ দেখেছিলাম এটার সিদ্ধান্ত অলমোস্ট সরকার নিয়েছে বা অলরেডি দিয়ে ফেলেছে, আমি নিশ্চিত নই সেটা, বা একই রকমভাবে আর কি এমওইউ হয়, সেটা আসলে আমাদের একটা দেখার ব্যাপার থাকবে। বিশেষ করে তিস্তা চুক্তি, তিস্তা নিয়ে ভারতের প্রচণ্ড মাথা ব্যথা আছে। তিস্তা চুক্তি, তিস্তা প্রজেক্টটা যে জায়গায় হবে, সেই জায়গাটা ভারতের সেই শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা এখন অনেকেই জানি চিকেন স্নেক বলে আমরা বুঝি, একটা চোক পয়েন্ট, খুবই ন্যারো একটা স্ট্রিপ অফ ল্যান্ড, যেটা দিয়ে ভারতের নর্থ ইস্টার্নের রাজ্যগুলো কানেক্টেড আছে মূল ভারতের ভূখণ্ডের সাথে। সো এটা একটা চোক পয়েন্ট, স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট। এখানে একটা প্রজেক্ট যদি হয়, সেটাকে ভারত কিভাবে নেবে, এটা ভারতের জন্য খুবই বড় দুঃসংবাদ। শুধু না, সেটা আমাদের জন্য কতটুকু চাপ হয়ে আসতে পারে, সেটা মাথায় রাখতে হবে। আর আরেকটা ব্যাপার আমরা একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে আমেরিকা সাম্প্রতিক সময়ে চীনের প্রতি যে অ্যাটিটিউড দেখাচ্ছে, মানে এটা খুব নানানভাবে দেখার স্কোপ আছে। মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে জনাব ট্রাম্প চায়নার সাথে প্রচণ্ড কেওস তৈরি করতে চাইছেন, কিন্তু আমরা যদি খুব গভীরভাবে তলিয়ে দেখি, ট্রাম্পের নেয়া সব পদক্ষেপ, একবার সব পদক্ষেপ আদতে চায়নার পারপাস সার্ভ করছে, চায়নার একক গ্লোবাল সুপার পাওয়ার হয়ে যাওয়ার পরিস্থিতি আসলে তৈরি করে দিচ্ছে। সেই বিবেচনায় চীনের সাথে এক ধরনের যোগ সাজসেরও আলাপ আমরা করতেও পারি, এটা খুব অযৌক্তিক হবে না। যাই হোক, কিন্তু অ্যাপারেন্টলি চীনের সাথে জারি সম্পর্ক দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমেরিকা খুবই রিটালিয়েট করার চেষ্টা করছে। আমরা একটা সাম্প্রতিক উদাহরণ যদি দেই, আমরা অনেকে খেয়াল করেছি ট্রাম্প পানামা ক্যানাল কিনে ফেলার, মানে কিনে দখল করে ফেলার হুমকি দিচ্ছেন। এর মধ্যে দুটো কারণ। একটা কারণ তিনি বলছেন যে আমেরিকান জাহাজের কাছ থেকে অনেক বেশি ট্যারিফ নেওয়া হয়, কিন্তু আরেকটা কারণ তিনি উল্লেখ করছেন যে এই ক্যানাল চাইনিজরা অপারেট করছে, চাইনিজরা এখানে এম্পাওয়ার্ড হচ্ছে, সেই কারণে তিনি আসলে এটা দখল করে নিয়ে নেবেন। সো চায়নার সাথে সম্পর্ক থাকা, চায়নার সাথে সম্পর্ক গ্রো করা, সেটাই সমস্যা নেই, কিন্তু কোনো একটা রেড লাইন ক্রস করা, সেই রেড লাইনগুলো কি আমরা এখনও পরিষ্কার নই। কারণ হচ্ছে বাংলাদেশের জন্য রেড লাইন কি ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে,
সো খুব চায়নার সাথে খুব বেশি সম্পর্ক, বিশেষ করে স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটির সম্পর্ক যদি হয়, সেটা আমেরিকাকেও বিরক্ত করার সম্ভাবনা আছে। এবং আমেরিকার বর্তমান প্রশাসনে আমরা অনেকবার কথা বলেছি, ভারতীয় বংশোদ্ভূত অথবা আমেরিকান মানুষ কিন্তু হিন্দু ধর্ম গ্রহণকারী মানুষ, খুবই আরএসএস এবং বিজেপি মানুষ খুবই পাওয়ারফুল জায়গায় আছেন। সো তারা সরকারের উপরে চাপ তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারেন। সো এখানেও সরকারের একটু সতর্ক থাকা দরকার আছে বলে আমি মনে করি। কিন্তু আমি এটাও মোটামুটি নিশ্চিত যে এই ব্যাপারগুলো নিশ্চিতভাবে বিবেচনায় নিয়েছে সরকার, আর সেটাকে তারা মাথায় রাখবেন ভালোভাবে। কারণ তাদের এইটা ভুলে যাওয়া চলবে না, বর্তমান ভারত সরকার ভারতের সাথে আমেরিকা তার ট্যারিফ রিলেটেড যেসব জায়গা আসে সেসব জায়গায় কোনো ছাড় দিচ্ছে না ফর শিওর, কিন্তু অন্যান্য জায়গায় আসলে ভারতের সাথে এক ধরনের কোলাবোরেশন বাংলাদেশ প্রশ্নে হতেও পারে। কারণ বাংলাদেশকে নিয়ে যে ধরনের ডিসইনফরমেশন ভারত ছড়াচ্ছে, ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, সেটা আলটিমেটলি ট্র্যাকশন তৈরি করতে পারে। বিশেষ করে বাংলাদেশ চীনের সাথে অনেক বেশি দহরম মহরম করে আমেরিকার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে, এই ন্যারেটিভ প্রচার করার সুযোগ হতে পারে। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে সাফল্যের কথা বলছিলাম, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে যদি চায়নার দিক থেকে খুব সিগনিফিক্যান্ট কোনো পদক্ষেপের ঘোষণা আমরা দেখতে পারি, সেটা খুবই পজিটিভ হবে। কারণ আমরা অনেকবার বলেছি বাংলাদেশের সাথে সীমান্তবর্তী যে দুটো প্রভিন্স আছে মিয়ানমারের, বিশেষ করে যেখানে সংকটটা সবচেয়ে বেশি এখন রাখাইন প্রভিন্স, সেখানে যে গ্রুপটা এখন ডিফ্যাক্টো কন্ট্রোলে আছে আরাকান আর্মি, তার উপরেও চায়নার খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আছে, আর তাদের কেন্দ্রীয় সরকারের প্রতি তো আছেই। সো সব কিছু মিলে সেটাও একটু দেখার ব্যাপার আছে। কিন্তু যে কথাটা বলেছিলাম যে অ্যাটলিস্ট একটা সাফল্যকে আমরা খুব বড় করে দেখব, কি এমওইউ হয়েছে, আমাদের মন মতো হয়েছে কি হয়নি, তার চাইতে জরুরি কথা শি জিনপিং তার বাইল্যাটারাল একটা মিটিং আমাদের প্রধান উপদেষ্টার সাথে করার সাথে সাথে এটাও একটা খুব বড় ধরনের এন্ডোর্সমেন্ট, এবং আমি মনে করি এটা একটা বড় চাপ হয়ে হাজির হবে ভারতের জন্য বাংলাদেশের সাথে তার সম্পর্ককে নর্মালাইজ করার ক্ষেত্রে। কারণ বর্তমান পৃথিবীতে অতি চাপ দিয়ে একেবারে কাউকে একঘরে করে ফেলে খুব বেশি বেনিফিট হয়ে ওঠে না, এতে কার্যত নিজের ক্ষতি হয়ে যায়। এই ব্যাপারগুলো ভারতের বোঝা দরকার। আমি ছোট একটা উদাহরণ দিই, আগেও এটা নিয়ে কথা বলেছি, আমাদের অনেক রকম কিছু বন্ধ করে দিয়েছে তারা, তাদের ক্ষতি করি হলো। আমরা বাংলা যে প্রবচন বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, সেটা করার চেষ্টা করছেন। ওদের দোকান খালি পড়ে আছে, ব্যবসা পরিবর্তন করে ফেলবেন এরকম রিপোর্ট দেখছি, কারণ তাদের কাস্টমার নেই। চিকিৎসার ক্ষেত্রে আমাদের অনেক রোগীর দুর্ভোগের বিনিময়ে তারা আমাদের ঝামেলা করার চেষ্টা করছেন, কিন্তু চায়না তার অল্টারনেটিভ সে কুনমিংয়ে ডেডিকেটেড হসপিটাল করার কথা বলছেন বাংলাদেশিদের জন্য, বা বাংলাদেশে এসে তারা হসপিটাল তৈরি করবেন, তাদের পরিচালনায় চলবে, এরকম নানান রকম অল্টারনেটিভ তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে। সুতরাং ভারতের এই বাস্তবতা বুঝে চীনের সাথে বাংলাদেশের অনেক বেশি এনগেজমেন্ট হচ্ছে। নট অনলি চায়না, আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, পাকিস্তানের সাথেও এনগেজমেন্ট বাড়ছে। সব কিছু মিলে ভারতের উপরে চাপ তৈরি হচ্ছে, এবং ভারত বাংলাদেশের সাথে তার সম্পর্ককে নর্মালাইজ করে। এবং কোন বাংলাদেশের সাথে? একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান, যিনি শির দাঁড়া সোজা করে মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলে, তার সাথেও সম্পর্ককে ঠিক জায়গায় একটা মোটামুটি ওয়ার্কিং রিলেশনের জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত নিজেই চাপ বোধ করবে। শেষ করছি, আগেও বহুবার বলেছি, ভারত যে কথাটা বলতো ভারতের নিজের সেটা বোঝা উচিত। যখন আমেরিকা শেখ হাসিনা সরকারকে খুব রিপিটেডলি তীব্র চাপ প্রয়োগ করছিল একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, তখন ভারতের থিঙ্ক ট্যাঙ্কে এই কথা বলতে আমরা প্রচুর দেখেছি যে এটা করার মাধ্যমে কার্যত শেখ হাসিনাকে চায়নার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অনেক বেশি চাপ দিলে। সো এই কথাটা এখন ভারতকেই আমি বলি, তাদের চাপই আসলে আলটিমেটলি বাংলাদেশকে অনেক বেশি চীনের দিকে ঠেলে দিচ্ছে। সো এই চায়না সফরের ফলে ভারতে এটার রিয়েলাইজেশন আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও তাদের সাম্প্রতিক গতিবিধি, তাদের অ্যাটিটিউড দেখে মনে হয় না তারা তেমন কিছু শিখবে। তারপরও আমরা এইটুকু আশা রাখছি।